হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা বড় আপডেট। যারা সরকারি চাকরির পরীক্ষার্থী আছো তাদের জন্য একটা ভালো খবর বলবো, কারণ সরকার কিন্তু একটা ভালো পদক্ষেপ নিতে চলেছে। সেটা কি? রাজ্যে সমস্ত প্রশাসনিক দপ্তরে যে শূন্য পদের স্বচ্ছ তালিকা, সেটা কিন্তু প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টকে পাঠানোর নির্দেশিকা জারি করা হয়েছে এবং এটা খুবই প্রয়োজনীয়। এবং এই ইনফরমেশনটা অবশ্যই কিন্তু রাজ্য সরকারের কাছে থাকা উচিত। এবং এই যে নির্দেশিকা সেটা জারি করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, যেটা কিন্তু আমরা সবসময় চাই। প্রত্যেক যোগ্য প্রার্থী তার নিজের নিজের জায়গায় নিয়োগ হোক, এটা কিন্তু আমরা সবসময়ের জন্য চাই। কাজে কর্মসংস্থান বৃদ্ধি, একটা যে কর্মী সংকট সেটা দূর করা এবং স্বচ্ছ নিয়োগ যাতে ত্বরান্বিত হয়, এটা খুব প্রয়োজন। এবং এই জন্যই কিন্তু নবান্ন এই পদক্ষেপ নিতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং তোমরা আজকে যেটা নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা আমার মনে হয় খুবই জানা দরকার প্রত্যেকের, যে সরকার কি পদক্ষেপ নিতে চলেছে, সেটা জানলে অবশ্যই, যদি কার্যকরী হয়, যদি যেটা আমরা শুনছি জানছি সেটা যদি আগামী দিনে প্রযোজ্য হয়, আমরা সবাই কিন্তু একটা ভালো জায়গায় থাকবো। মানে আমরা কিন্তু আশায় আলো দেখতে পাবো এবং সেটা কার্যকরী হলে অবশ্যই তার সুফল কিন্তু আমরা সবাই পেতে। আচ্ছা, আজকে যে আলোচনা সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেলে দেখতে চাইছো, মানে দেখতে পারছো। দেখো, রাজ্য সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগের পথ কি খুলছে আগামী দিনে? সত্যিই কি যে সমস্ত ভ্যাকেন্সির কথা শুনে আসছি লাস্ট ২-৩ বছর, সর্বোপরি লাস্ট ২-৩ মাস, সেটা কি আদৌ কার্যকরী হবে? তোমাদের থেকে মতামত পরবর্তীকালে জানবো, অবশ্যই তোমরা মতামত দেবে। তার আগে যে ইনফরমেশন আমাদের কাছে এসছে সরকারের তরফ থেকে, সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব। দেখো কি বলছে মুখ্য সচিবের কার্যালয়, পশ্চিমবঙ্গ সরকার। দেখতে পাচ্ছ মেমো নাম্বার 293CS/2026, 22 জুলাই 2026। চুক্তিভিত্তিক কর্মী ও অবসর প্রাপ্তদের পুনর্নিয়োগের কিন্তু কড়াকড়ি করা হলো নতুন নির্দেশিকা। নতুন যে নির্দেশিকা আসলো তাতে কিন্তু এই বিষয়টা মাথায় রেখেই, এই বিষয়টা মাথায় রাখা হচ্ছে যে চুক্তিভিত্তিক কর্মী বা অবসর প্রাপ্তদের পুনর্নিয়োগ করা হবে, তার জন্য কিন্তু কিছু কিছু শর্ত নিয়ে আসা হলো। বিনা অনুমতিতে মেয়াদ বৃদ্ধি এবং নিয়ম মাফিক পুনর্নিয়োগের অভ্যাসে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করলো নবান্ন। বিনা অনুমতিতে মেয়াদ বৃদ্ধি হয়ে যায় অনেক সময়, নিয়ম মাফিক পুনর্নিয়োগের অভ্যাস, পুনর্নিয়োগ করা, একটা চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করলো নবান্ন। কি বলছে পুরো দেখে নাও। অবসরপ্রাপ্ত সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পুনর্নিয়োগ এবং ম্যান পাওয়ার সাপ্লাই এজেন্সির মেয়াদ বৃদ্ধি এখন থেকে আর রুটিন মাফিক বা অভ্যাস মতো করা যাবে না, মুখ্য সচিবের নির্দেশ। ঠিক আছে, আরো ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো, একটু দেখে নাও। বুঝতেই পারলে এই লাইনটা থেকে একটা কড়া পদক্ষেপ সরকার নিতে চলেছে, যেরকম হয়ে আসছিল আগের সরকার থাকাকালীন, সেই জায়গাটা রোধ করা, সেই জায়গাটা যাতে বন্ধ হয়, এর জন্য কিন্তু সরকারের এই কড়া নির্দেশিকা। কেনই নতুন নির্দেশিকা? প্রথমে এটা বুঝতে হবে সরকার কেন এটা নিয়ে ভাবলেন, কেন ভাবার প্রয়োজন হলো। অর্থ দপ্তরের পূর্বানুমতি ছাড়াই রুটিন মাফিক মেয়াদ বৃদ্ধির পুরনো অভ্যাস সরকারি ব্যবস্থায় তিনটি গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। দেখো, এই ধরনের প্রভাব যদি পড়ে সেক্ষেত্রে তো সরকার নড়ে চড়ে বসবেই, বসা উচিত। জানি না আগামী দিনে কি হবে, আমরা কেউ জানি না, বাট চিন্তা ভাবনায় কিন্তু জিনিসটা এসছে। কর্মসংস্থানের সুযোগ নষ্ট, দেখো যেটা আমাদের জন্য একটা ভাইটাল পয়েন্ট। কর্মসংস্থানের সুযোগ নষ্ট হলে তোমরা তো এফেক্টেড হচ্ছই, তোমাদের পরিবার এফেক্টেড হচ্ছে,
যারা যোগ্য প্রার্থী তারা ফ্রাস্ট্রেটেড হচ্ছে, সব দিক থেকে কিন্তু সমাজের ক্ষতি। জননিয়োগের ক্ষেত্রে সমান সুযোগের অধিকার পূর্ণ হচ্ছে। নতুন এবং যোগ্য প্রার্থীদের সরকারি কাজে যুক্ত হওয়ার পথ বন্ধ হচ্ছে। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, এটাকে স্বচ্ছ জায়গায় আনতে। পদোন্নতিতে বাধা। শীর্ষ পদগুলিতে অবসরপ্রাপ্তদের ধরে রাখার ফলে অধস্তন কর্মীদের, মানে নিচুতলার কর্মী যারা রয়েছেন, সাবঅর্ডিনেট অফিসিয়ালস অর স্টাফ, ন্যায্য পদোন্নতির সুযোগ ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন সরকারি কাজে যুক্ত থাকার পর কোনো সময় কোনো কর্মীর কিন্তু মনে হতেই পারে যে আমার কি পদোন্নতি করার জায়গা নেই, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটি ফ্রাস্ট্রেটেড হচ্ছে। এটা হওয়া একদমই কাম্য নয়। সে যদি এক্সপেরিয়েন্স হয়ে থাকে, সে যদি যথেষ্ট যোগ্য হয়ে থাকে, তার কিন্তু অধিকার আছে তার পদোন্নতির জায়গা তৈরি হোক, এটা তার অধিকারের মধ্যে। আর্থিক শৃঙ্খলার অভাব। অর্থ দপ্তরের পূর্বানুমতি ছাড়া এই ধরনের সিদ্ধান্ত সামগ্রিক সরকারি আর্থিক শৃঙ্খলার পরিপন্থী। এটা তোমরা বুঝতেই পারছো, সামগ্রিকভাবে একটা ফিনান্সে এফেক্ট তো পড়েই পুনর্নিয়োগের ফলে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া। ঠিক আছে, চলো নেক্সট। নিয়মের বদল আগে ও এখন। কি ধরনের নিয়ম পরিবর্তিত হলো, মানে আগে কি ছিল আর পরিবর্তিত হওয়ার পর আমরা কি দেখলাম? রুটিন মাফিক মেয়াদ বৃদ্ধি ও পুনর্নিয়োগ। শেষ মুহূর্তে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অনুমোদন চাওয়া, এগুলো কিন্তু হয়ে এসছে এতদিন। কাজের পর ভূতাপেক্ষ অনুমোদন বা পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল নেওয়ার প্রবণতা। ঠিক আছে, কিন্তু এইগুলো সরাসরি কর্মসংস্থানে এবং কর্মী সংকটে সরাসরি কিন্তু এফেক্ট ফেলছে। সেক্ষেত্রে নতুন নিয়ম কি বলছে? পুনর্নিয়োগ শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে হবে না, হতে পারে না এটা নয়, হতেই পারে, বাট কিছু ব্যতিক্রমে কিন্তু পুনর্নিয়োগ হওয়ার সম্ভাবনা থাকছে। মেয়াদ শেষের অন্তত 3 মাস আগে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা বাধ্যতামূলক। মানে মেয়াদ শেষ মানে অবসরপ্রাপ্ত হচ্ছেন একজন কর্মী, তার 3 মাস আগে থেকে কিন্তু নতুন পদক্ষেপ নিতে হবে, নতুন নিয়োগের ব্যবস্থা করতে হবে। পূর্বানুমতি ছাড়া মেয়াদ বৃদ্ধি বেআইনি, ভূতাপেক্ষ অনুমোদনের আবেদন কঠোরভাবে দেখা হবে। বোঝা গেল? পূর্বে থেকে অনুমতি না নিয়েই মেয়াদ বৃদ্ধি করা এবং ভূতাপেক্ষ অনুমোদন কিন্তু কঠোরভাবে দেখা হবে, মানে এই জায়গাটায় যথেষ্ট কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এরপর কি বলছে? 3 মাসের সময়সীমা, নতুন কাজের রূপরেখা। 3 মাসের যে সময়সীমা অবসরপ্রাপ্তর আগে নেওয়ার কথা বলা হলো, সেই 3 মাসে কি হবে? এই যে অবসর চুক্তির মেয়াদ শেষ, দেখা যাক। নতুন কর্মী বাছাই, নিয়োগ প্রক্রিয়া আবশ্যিকভাবে শুরু করতে হবে। অবসর গ্রহণকারী আধিকারিকের বিকল্প কর্মী চিহ্নিত করতে হবে যাতে সঠিকভাবে দায়িত্ব হস্তান্তর করা যায়। যোগ্য লোকের হাতে যাতে হস্তান্তর হতে পারে, তার জন্য কিন্তু আগে থেকেই সেই জায়গাটা খোঁজার চেষ্টা করতে হবে, চিহ্নিত করার জায়গা রেডি করতে হবে। বিভাগীয় প্রধান আসন্ন শূন্য পদগুলির মাসিক পর্যালোচনা করবেন, যেটা মাসিক পর্যালোচনার মধ্যে পড়ছে। যিনি বিভাগীয় প্রধান আছে, শূন্য পদগুলির মাসিক পর্যালোচনা করবেন, কতটা দরকার, কোন জায়গায় কি প্রয়োজন এবং কিভাবে রিপ্লেসমেন্ট হতে পারে। ঠিক আছে, রিপোর্ট জমা প্রতি মাসে এই তালিকা অর্থ দপ্তর এবং কর্মীবর্গ প্রশাসনিক সংস্থার দপ্তরে পাঠাতে হবে, যেটা দেখো এই ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, তাই না? প্রতি মাসে এই তালিকা কিন্তু অর্থ দপ্তর মানে তোমার ফিনান্স ডিপার্টমেন্টকে এবং কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে পাঠাতে হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? একদম পরিষ্কার। অবসরপ্রাপ্তদের নিয়োগ দেখে নাও, 3টি কঠিন শর্ত। এবার একজন অবসরপ্রাপ্তর নিয়োগ হবে না এমনটি নয়, যদি তার সত্যিই প্রয়োজন থাকে তার জন্য কিন্তু 3টে শর্ত দেখতে হবে। সময় মতো উদ্যোগ না নেওয়ার অজুহাতে পুনর্নিয়োগ করা যাবে না।
একমাত্র নিম্নলিখিত 3টি শর্ত একসাথে পূরণ হলেই প্রস্তাব বিবেচনা করা হবে। দেখো ধাপে ধাপে 3টে শর্ত কিন্তু আলোচনা করা হচ্ছে। প্রথম কি দেখে নাও, প্রথম ধাপ কি, বিশেষ পরিস্থিতি। সাধারণ বিশেষ পরিস্থিতি যেটা তৈরি হলে নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, সাধারণ কাজের জন্য নয়, শুধুমাত্র বিশেষ ও জরুরি প্রশাসনিক প্রয়োজনে কিন্তু পুনর্নিয়োগের প্রস্তাব রাখা যেতে পারে। দ্বিতীয়ত, বিকল্পের অভাব। সমকক্ষ বা বিকল্প কোনো কর্মীর সম্পূর্ণ অনুপস্থিতি প্রমাণ করতে হবে যে এই পদের জন্য বা এই পদের সঠিক কর্মীর অনুপস্থিতির জন্য পুনর্নিয়োগের প্রয়োজন হচ্ছে, সেটা কিন্তু প্রমাণ করবে। চূড়ান্ত জনস্বার্থ কি, এই নিয়োগ না হলে জনস্বার্থ সরাসরি বিঘ্নিত হবে তা নিশ্চিত করতে হবে। এই নিয়োগ যদি না হয় জনস্বার্থের উপর ডিরেক্ট এফেক্ট পড়বে, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। তবেই গিয়ে কিন্তু পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন পেতে পারে, মানে অনুমোদিত হতে পারে। বোঝা গেল? পুনর্নিয়োগ করে পোস্টটাকে আটকে রাখা বা চুক্তিভিত্তিক যে নিয়োগ, এই জিনিসটা থেকে সরকার যদি বেরিয়ে আসতে পারে সত্যিকারে, তাহলে কিন্তু সত্যিকারের যারা অ্যাসপিরেন্ট, যারা পরীক্ষার্থী, যারা যোগ্য, তাদের সুযোগ কিন্তু বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিনের শেষে সেই একটা কথা, আদৌ হবে তো? দেখা যাক। আসি আমরা নির্দেশিকার আওতা এবং প্রশাসনিক দায়বদ্ধতা। দেখো আওতাভুক্ত সংস্থাসমূহ কি কি? পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারেই যারা রয়েছেন স্থানীয় সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিধিবদ্ধ সংস্থা এবং অন্যান্য প্যারাস্ট্যাটাল। বিভাগীয় প্রধানের দায় কি? নির্দেশিকা কঠোরভাবে পালনের জন্য বিভাগীয় প্রধানরা, যারা হেড অফ দ্য ডিপার্টমেন্টস রয়েছেন, ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। দেখো এই যে নির্দেশিকা পালনের কথা বলা হচ্ছে, বিভাগীয় প্রধানরা কিন্তু ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। তা কিন্তু এই নিয়োগের দায়ভার কিন্তু তাকে নিতে হবে। যখন প্রশ্ন উঠবে, যখন তাকে প্রমাণ করার জায়গা আসবে, তখন কিন্তু সঠিক জবাব দিতে হবে, কেননা তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। শূন্যপদ পূরণে বিলম্ব বা বিনা অনুমতিতে মেয়াদ বৃদ্ধির পর ভূতাপেক্ষ অনুমোদন, যেটা পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল চাওয়া হলে তা প্রতিকূল দৃষ্টিকোণ থেকে দেখা হবে এবং সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা না হবে। শুরুতেই এটা আমরা বলেছি যে অনুমোদন আসলো, কি অনুমোদন আসলো, যে তোমার মেয়াদ বৃদ্ধির পর ভূতাপেক্ষ অনুমোদন, পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল যেটা আছে, সেটা যদি চাওয়া হয়, সেটা কিন্তু প্রতিকূল দৃষ্টিভঙ্গি থেকে, মানে মানে তার বিপক্ষে যে কারণগুলো আছে, বিপক্ষে যে পয়েন্টগুলো আছে, সেগুলো কিন্তু অ্যানালাইজ করা হবে। করার পর দেখা হবে সেটা আদৌ সত্যি কিনা। যদি সেক্ষেত্রে বিভ্রান্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু সরকার কঠোর ব্যবস্থা নিলেও নিতে। আশা করি একদম পরিষ্কার তোমাদের বোঝাতে পারলাম যে সরকার যদি সত্যিকারের এই পদক্ষেপ নিতে পারে এবং এটা যদি প্রযোজ্য হয়, তবে কিন্তু আমাদের সবার পক্ষে, আমাদের সবার জন্য একটা দারুণ খবর আমরা বলবো। এখানে তোমাদের একটু বলে রাখি, এডু নলেজে যে সমস্ত ব্যাচেস রয়েছে, তোমরা জানো এডু নলেজে কিন্তু সমস্ত ব্যাচ এসছে, যে ব্যাচগুলোতে তোমরা পারচেস করতে পারবে। আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে, সরকারের এই পদক্ষেপে যদি সুযোগ বাড়ে, সেক্ষেত্রে পরীক্ষাগুলো কিন্তু সিরিয়াসলি দিতে হবে এবং তার জন্য দরকার সঠিক প্রিপারেশন। কিভাবে প্রিপারেশন নেবে, কোন ব্যাচে তুমি চাইছো ভর্তি হতে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে পেইড ব্যাচ আছে এডু নলেজ অ্যাপে, দেখে নাও। WPKP ফাউন্ডেশন ব্যাচ ডায়াল 100 2026, আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট, এটা তো আমাদের মিশন আলফা ইউটিউব ফ্রি ব্যাচ রয়েছে। এছাড়াও রথযাত্রা দেখো মিশন বেঙ্গল মহাপ্যাক ব্যাচ, WBCS মেন্স রথযাত্রা সাফল্য অফার, WBCS ফাউন্ডেশন ব্যাচ, প্রত্যেকটা ব্যাচে কিন্তু তুমি 20% ডিরেক্ট ছাড় পাচ্ছ রথ20 কোড ইউজ করে, রথ20 কোড ইউজ করে। ঠিক আছে? এবং তোমাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে
এডু নলেজ অ্যাপে তুমি যদি আসতে চাও, ব্যাচ পারচেস করতে চাও, আমাদের একটা সুযোগ, আমরা একটা বিরাট সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে 26 জুলাই পর্যন্ত রথযাত্রা সাফল্য অফার রথ 20 কুপন কোড ব্যবহার করে সমস্ত ব্যাচের ওপর তুমি কিন্তু ছাড় পাচ্ছ 20%। এবং এটা কিন্তু 26 জুলাই পর্যন্তই। সবাইকে একটা কথা বলবো যে সরকার, আমি আজকে ভিডিওটা যে উদ্দেশ্য তোমাদের কাছে তুলে ধরার, সেটা হচ্ছে এই যে সরকারের এই পদক্ষেপ, এটা কিন্তু যদি আগামী দিনে শূন্যপদ বৃদ্ধির ক্ষেত্রে বা ধরো যারা যারা যোগ্য প্রার্থী তাদের জন্য, যারা যোগ্যতা অর্জন করেছো, বিভিন্ন ভাবে প্রিপারেশন নিয়ে নিজেদের প্রস্তুত করেছো, তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ। এবং এই সরকারের পদক্ষেপ কতটা প্রযোজ্য হবে বা আমরা আশা কতটা রাখতে পারি, তোমরাও দেখতে পাচ্ছ, তোমাদের সামনে তুলে ধরা হলো বিষয়টা। তোমরা কিন্তু নিজেদের মতামত অবশ্যই জানাবে যে আদৌ কি এই পদক্ষেপ আমাদের দিকে যাবে, আমাদের পক্ষে আসবে, মানে আমাদের সঠিক নিয়োগ হবে, স্বচ্ছতা আসবে। তোমরা জানিও, অবশ্যই তোমাদের মতামত আশায় থাকলাম। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও।